বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস শুরু করছি এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৩ ব্যাংক সমন্বয় বিবরণী। ক্লাস শুরু করার আগে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা স্বাগতম এবং সালাম রইল। তার আগে বেসিক ক্লাস 66 অবশ্যই দেখে নেবেন, দেখার পরে এই ক্লাসটা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আজকে ঢাকা বোর্ড 15 সাল অঙ্কটা শুরু করব একক জ্যার পদ্ধতি দিয়ে। তাই এটা একটু অঙ্ক শুরু করা যায় 4টি জ্যার দিয়ে। 1, 2, আবার নগদান বহির ব্যাংক জমা অতিরিক্ত এটা একটা, পাস বহির ব্যাংক জমা একটা। আমরা গত ক্লাসে এই ক্লাসটা শুরু করছি 69 দিয়ে, ক্লাসে আপনি এটা পাবেন। আজকে শুরু করব এটা যে কথা, এটা একই কথা মনে রাখবেন। এটা দিয়ে শুরু হলে যেটা সিস্টেম হবে এটা একই সিস্টেম। আজকে শুরু করব নগদান বহির ব্যাংক জমা অতিরিক্ত দিয়ে। প্রশ্ন এটা থাকবে ঢাকা বোর্ড 15 সাল। এবং মনে রাখবেন এটা দিয়ে শুরু করা যে কথা, এটা দিয়ে শুরু করা একই কথা। এটা শুরু করলে মনে রাখবেন ক্যাশ বস। গতকাল ছিল ব্যাংক বস, এখন হবে কি ক্যাশ বস। ক্যাশ বস মানে কি, ক্যাশ বইকে ধরা যাবে না, তো বস মানে ওকে ধরা যাবে না। কাকে তো ব্যাংক বইতে সংশোধন করতে হবে, ক্যাশ বইতে হাত দেওয়া যাবে না। অথবা এটার উল্টা, আগেরটার উল্টা করলেও হবে, এখানে আমি লিখে দিয়েছি। তাহলে আমি আজকে মনে করবো ক্যাশ বস। ক্যাশ বসকে যেহেতু বস, একে ধরা যাবে না, কাকে ধরবো, ব্যাংক বইকে। আর একটা জিনিস মনে রাখবেন, এটা বুঝতে পারলে হয় আমার টাকা ব্যাংকে জমা বাড়ছে নাকি কমছে, বুঝতে পারলে এই অঙ্ক পারা যাবে। অর্থাৎ নগদান বহি বুঝলেই এই অঙ্ক খুবই সহজ হয়ে যাবে। আর ব্যাংক সমন্বয় কে তৈরি করে, আমানতকারী বা কারবারের মালিক। অঙ্কের ছকটা হবে দাবাদার মতো, মানে একক জ্যার পদ্ধতিতে। প্রশ্নের জ্যারের সাথে, অর্থাৎ আজকে প্রশ্ন থাকবে এটার সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। এই যোগ বিয়োগগুলো নির্ণয় করতে পারলে আমাদের অঙ্ক শেষ, বুঝে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করছি প্রশ্নটা একটু পড়ি। এখানে সবার জনাব তাহসানের নগদান বই 23,500 টাকা ব্যাংক জমা অতিরিক্ত। দেখছেন, ব্যাংক জমা অতিরিক্ত হলেই মনে করবেন ক্যাশ বস, সোজা কথা ক্যাশ বস হবে। করলেও ব্যাংক বিবরণীর সাথে উহার মিল ছিল না। ব্যাংক বিবরণীর পর্যালোচনা চললে দেখা যায় নিম্নলিখিত উপায়গুলো পাওয়া যায়। 1, 47,600 টাকার একটি চেক, আগে এই টাকাটা আমি কোথায় লিখবো, প্রথমেই লিখে ফেলবো খাতায়। এই সমাধানে দেখেন, এই লিখে ফেলছি 47,500। এই কত, এটা 23,500 ছিল, এটা ছিল তো কত 23,500। এই আমরা সমাধানে লিখে ফেলছি, দেখেন এই 23,500 লিখে ফেলছি। এটা হচ্ছে ছক, অঙ্কের ছক। এই লিখছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট চেক 23,500 আমি এখানে লিখে ফেলছি, এই জায়গায় লেখা আছে। শেষ কলাম, 2টা কলাম তো, শেষ কলাম সবসময় লিখে ফেলবেন, এটা কোয়েশ্চেন থেকে আসছে। তারপর কারা যোগ কারা বিয়োগ বের করতেছি। দেখেন, এত টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিলেও উহা এখনও আদায় হয়নি। মনে রাখবেন এইসব লেনদেনে 2টা অংশ থাকে, একটা এটা প্রথমটা সাধারণত আমাদের অংশ হয়, এটা ব্যাংকের অংশ হয়। এইটা আবার বলছি, এত টাকার চেক একটি আদায়ের জন্য ব্যাংকে জমা দিলেও উহা এখনও আদায় হয় নাই। তাহলে এখানে মনে রাখবেন 2টা অংশ থাকে, মাঝখান দিয়ে আমি টুকরো করছি। প্রথম অংশ এটা সাধারণত আমাদের হয়, এটা ব্যাংকের হয়। এখন আসেন, তাহলে চেকটা আমি ব্যাংকে জমা দিছি, তাহলে আমি নগদান বইতে কোন দিকে লিখেছি, ডেবিট দিকে, অর্থাৎ আমার টাকা বাড়ছে। এখন যেহেতু আমার টাকা বাড়ছে, এখন আমাকে সংশোধন করতে হচ্ছে। ব্যাংক তো কিছু করা নেই, এই আদায় হয়নি মানে ব্যাংক কিছু করা নেই। কিন্তু আমাদের সিস্টেম হচ্ছে কি, ক্যাশ বস, ক্যাশকে ধরা যাবে না, তাহলে এখানে সংশোধন করতে হবে না। কাকে সংশোধন করতে হবে, ব্যাংককে। সেজন্য কি লিখছি, ব্যাংক প্লাস। অর্থাৎ আমার টাকা যেহেতু নগদান বইতে আমি বাড়িয়েছি, এখন ব্যাংকেও আমি বাড়িয়ে দেবো। এটাই হচ্ছে যোগ। এই লেনদেনটা হচ্ছে কি যোগ। লেনদেনটা কত টাকা, 47,600 টাকা, তাহলে কী হবে, যোগ হবে। এই যোগ এখানে আছে, দেখেন সলিউশন দেখেন, এই 47,600 যোগ। কীভাবে লিখছি, ব্যাংকে জমা করতে চাই, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, 1 নাম্বার লেনদেন ছিল, এদিকে 1 লিখে দিবেন, এই টাকাটা এখানে লিখছি যোগ কলামে, যোগ। এবার আসেন নেক্সট 2 নাম্বার। 2 নাম্বার বলছে কি, ব্যাংক এত টাকা চার্জ ধার্য করলেও নগদান বইতে লিখা হয়নি। তার মানে ব্যাংকে লিখেছে, আমি লিখি নেই। তাহলে ব্যাংক যখন আমাকে ধার্য করছে, আমার টাকা কমে গিয়েছে, সেটা মাইনাস করছি। তাহলে এখন আমি মাইনাস করেছি, কিন্তু ব্যাংক ক্যাশবুকও মাইনাস করা উচিত, কিন্তু ক্যাশবুকে আমি হাত দিতে পারবো না, কারণ ক্যাশ বস বলছি।
তাহলে আমি যদি মাইনাস করছি ব্যাংক যদি মাইনাস করছে তাহলে ঠিক ব্যাংক বইতেও প্লাস করে দিব, কারণ ক্যাশ বই এখানে আনা যাবে না। যেহেতু ও কমিয়েছে ঠিক ওকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সংশোধন করা যাচ্ছে। তাহলে এই লেনদেন 5,200 টাকা কী হবে? প্লাস। দেখেন 2 নম্বরটা প্লাস হবে, এই দেখেন 2 নম্বরটা প্লাস। ব্যাংক চার্জ ধার্য করলেও 2 নম্বর এই 5,200 টাকা যোগ কলামে বসছে, এই 5,200 টাকা যোগ কলামে বসছে। এবার 3 নম্বর লেনদেন কী বলছে দেখি। ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত সুদ এত টাকা ধার্য করলেও উহা নগদান বইতে লিখা হয়নি। এটা 2 নম্বরের মতো। এটা জমাতিরিক্ত সুদ ধার্য করা মানে কি আমার থেকে টাকা কমে গিয়েছে, সেটা আমি কি লিখছি? ব্যাংক মাইনাস, যেহেতু ব্যাংক মাইনাস করেছে, ব্যাংকে টাকা কমে গিয়েছে, এখন আমি ক্যাশ বইতে মাইনাস করতে পারবো না, যেহেতু আমি ক্যাশ বস বলছিলাম, ক্যাশ বুক হাত দেওয়া যাবে না। তাই আমি কী করছি, যেহেতু কমিয়েছি এখন ব্যাংকে বাড়িয়ে দিয়েছি, তাহলে এটা কী হবে? যোগ। তাহলে 3 নম্বর লেনদেনটা কী হবে? যোগ। এই 3 নম্বর লেনদেনটা দেখেন যোগ। ব্যাংক জমাতিরিক্তের সুদ 3 নম্বর লেনদেন এই যোগ কলামে বসছে 450 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন 4 নাম্বার। এত টাকার একটি চেক ইস্যু মানে একজনকে আমি চেকটা দিয়েছি, কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি, অর্থাৎ ব্যাংক কিছুই জানে না, ব্যাংকে কিছু লেখা হয়নি। যেহেতু আমি একজনকে চেকটা দিয়েছি, আমার টাকা কমে গেছে নগদান বইতে, সেজন্য আমি কী করছি? সি মাইনাস, আমার টাকা কমে গিয়েছে। কিন্তু এখন আমি সমাধান করতে গেলে ক্যাশে হাত দেওয়া যাবে না বলছি, যেহেতু ক্যাশ বস বলছিলাম, তো হাত দেওয়া যাবে না। তো আমি কী করবো? আমার যেহেতু টাকা কমে গেছে ওর সাথে মিলানোর জন্য আমার কী করতে হবে? ব্যাংক কলামে ব্যাংকের বইতে মাইনাস করতে হবে। আমাদের এখানে সংশোধন করবো কি? ব্যাংকে। ক্যাশ বস হওয়া মানে মনে করবেন যে ক্যাশ বইতে হাত দেওয়া যাবে না, ব্যাংকের বইতে হাত দিতে পারবো। এই ব্যাংকের বইতে হাত দিয়েছি, দেখছেন? সেজন্য প্রত্যেকটা কলমে দেখুন ব্যাংক শেষের দিকে, ব্যাংক ব্যাংক ব্যাংক, অর্থাৎ মনে রাখবেন এই ব্যাংক ব্যাংক ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক মনে রাখবেন যে এদিকেগুলো বাম দিকে লাল কালি যেগুলো লিখেছি, এগুলো হচ্ছে আমার ঘটনাটা কী লিখেছি, যে সত্যিটা। তো এই কালো কালিগুলো সমাধান। তাহলে 4 নাম্বারটা কী হবে? মাইনাস। এই দেখেন 4 নাম্বারটা মাইনাস। এই 4 নাম্বার লেনদেন ইস্যুকৃত চেক বিয়োগ কলাম লিখছি, যা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি, 27,500 টাকা, এ মাইনাস। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটি লেনদেন আছে 5, শেষ লেনদেন। ব্যাংক এত টাকা সুদ আদায় করলেও, অর্থাৎ ব্যাংক আমার পক্ষে টাকা রিসিভ করেছে, মানে ব্যাংকে টাকা বেড়েছে, কিন্তু নগদান বইতে লিখা হয় নাই। সেজন্য দেখছেন আমার পক্ষে টাকা আদায় করাতে টাকা আমার ব্যাংক কলামে বেড়েছে। এখন কিন্তু সমাধান করতে হলে ক্যাশ বুকে বাড়াইতে পারবো না, কারণ ক্যাশ বুকে হাত দিতে পারবো না। সেজন্য কি করছি? যেটা আমি বাড়িয়েছি সেটা আমি আবার কমিয়ে দিয়েছি, বি মাইনাস করছি। তার মানে এই টাকাটা মাইনাস হবে। এ দেখেন মাইনাস। ব্যাংক কর্তৃক সুদ আদায় যা নগদান বইতে লিখা হয়নি, বিয়োগ কলামে এই মাইনাস কলামে লিখছি। তাহলে এবার এই আমাদের প্রথম টাকা বসছে এটা কোয়েশ্চেন থেকে, এগুলো সব যোগ করে এদিকে লিখলাম 53,250, এটার সাথে এটা যোগ করে 76,750, বিয়োগফল এই দুটো যোগ করে এদিকে লিখছি। এটা থেকে এই টাকাটা বিয়োগ যাবে, বিয়োগ গিয়ে এই টাকাটা আমাদের উত্তর। তাহলে উপরে শুরু করছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, উত্তর হবে কি? পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু আবার রিভিউ দিচ্ছি, তাহলে আপনার আবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, প্রথমে এই টাকাটা কোয়েশ্চেনে প্রথমে লিখে ফেলবো, তারপর 1 নাম্বার আদায়ের জন্য এত টাকা ব্যাংকে জমা দিলেও উহা এখনও আদায় হয় নাই, তার মানে কি? নগদান বইতে আমার টাকা বেড়েছে, এই জন্য ক্যাশ প্লাস করছি, কিন্তু ক্যাশ বুকে আমি হাত দিতে পারবো না, কারণ ক্যাশ বস। তাই কী করব? ব্যাংকের সাথে আমি মিল করানোর জন্য কি করব? যেহেতু আমার টাকা বেড়েছে, ব্যাংক কলামে আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে উভয় পক্ষ কী সমান? বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, দেখছেন? এখানে বাড়ছে, এখানেও বাড়ছে। ব্যাংক সমান মানে কি? আমার সাথে তোমার টাকা মিলানো। 2, এত টাকা চার্জ ধার্য করলেও নগদান বইতে লিখা হয়নি, এটার কারণে আমার কি? টাকা কমে গিয়েছে। সেজন্য আমি কী করছি? যেহেতু আমার কমে গিয়েছে, ব্যাংকের ক্যাশ বইতে হাত দিতে পারবো না, সেজন্য কি এই নিয়ম অনুযায়ী ক্যাশ বুকে মাইনাস করা ছিল, ক্যাশ বুকে পারবো না, যেহেতু ব্যাংক বইতে আমি কী করছি? যেহেতু মাইনাস করছি, এখন প্লাস করে দিয়েছি, তার মানে কি? 0।
মানে আমার কোনো আগে ছিল মাইনাস, এখন প্লাস, তার মানে জিরো করে দিয়েছি। আচ্ছা, 3 নাম্বারও সেম, এটা সেম বলতেছি না, বোঝাচ্ছি না। 4 নাম্বারটা হচ্ছে আমি একজনকে চেক দিয়েছি, ইস্যু করা মানে একজনকে দিয়েছি, ইস্যু দেওয়াতে আমার টাকা কমে গিয়েছে, সেজন্য সি মাইনাস। কিন্তু ব্যাংকে কিছু জানে না, তাই যেহেতু আমি সি মাইনাস করছি, ক্যাশবুকে সমাধান করতে পারবো না, তাহলে আমি ব্যাংক বইতে গিয়ে ও আমার যেহেতু মাইনাস, ওরও মাইনাস করে দিলাম। তারপরটা 5 নম্বর, ব্যাংক কর্তৃক এত টাকা সুদ আদায় হলেও উহা নগদান বইতে লিখা হয়নি। তার মানে ব্যাংকে আমার টাকা আদায় করছে, সেজন্য আমার টাকা বাড়ছে ব্যাংক কলমে। ক্যাশবুকে গিয়ে আমি পালাতে পারবো না, সেজন্য কী করলাম, এখানে মাইনাস করে দিলাম ব্যাংক কলমে। এই প্লাস মাইনাসগুলো যদি বুঝতে পারেন অঙ্ক শেষে, আমার এই টেকনিক দিয়ে যদি অঙ্কটা শিখতে পারেন, সবাই আশা করি সবাই বুঝে যাবেন। আগামী ক্লাস করার জন্য আমন্ত্রণ রইল। আমার চ্যানেল ইলমা বুক শেলফ ইউটিউব চ্যানেল, এটা কি সবাই ইলমা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।